হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো যে সি প্রোগ্রামিং। আমি অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং এর এই ক্লাসটা অ্যাকচুয়ালি বেসিক লেভেলের, যারা সি প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছ এখনো শুরু করনি তো তাদের জন্য মূলত এই ক্লাসটা, এবং যারা সি প্রোগ্রামিং এ ইন্টারমিডিয়েট লেভেলের আসো তোমরাও চাইলে এই ক্লাসটা দেখতে পারো, তাইলে তোমাদের বিষয়গুলো রিকল হবে এবং তোমাদের যদি বেসিক পার্টে কোনো ল্যাগিংস থাকে সেটাও হয়তো বা পূরণ হবে আশা করছি। তো আমরা একটু সি প্রোগ্রামিং এর ডিটেলসে যাই। আজকে আমার টিউটোরিয়ালে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো যে ভেরিয়েবল, ডাটা টাইপ, অপারেটর, ফাংশন, ফরম্যাট স্পেসিফায়ার, অ্যাড্রেস, এগুলো আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু। আমি তোমাদের বিজ্ঞানের হিসেবে সেগুলো বোঝানোর চেষ্টা করব। হয়তোবা ভিডিওটা একটু লেন্দি হইতে পারে, কারণ অনেক বিষয় যদি আমি বাস্তবিক জীবনের সাথে রিলেট করে বোঝাতে চাই তাহলে ভিডিওটা অবশ্যই লেন্দি হবে। তো মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমরা একটু ভেরিয়েবল নিয়ে আলোচনা করি। ভেরিয়েবল যদি আমি বাস্তবিক জীবনের সাথে রিলেট করে তোমাদের বোঝানোর চেষ্টা করি, লাইক আমি বলতে পারি তোমরা যখন মাসিক খরচ করতে যাও দোকানে, অবশ্যই একটা লিস্ট নিয়ে যাও, কারণ মাসিক খরচ তো অনেকগুলো হয়, সেগুলোর পরিমাণ মনে রাখা আমাদের ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে থাকে। তো আমরা অবশ্যই লিখে রাখি যে চাল আমাদের লাগবে 25 কেজি, আটা লাগবে 10 কেজি, চিনি লাগবে 5 কেজি, এরকম হয়তো বা আমরা লিস্ট করে যাই। তো আমাদের বাস্তবিক জীবনের সাথে জড়িত এই যে তেল, আটা, এই জাতীয় ওয়ার্ডগুলোই মূলত সি প্রোগ্রামিং এ ভেরিয়েবল হিসেবে রিপ্রেজেন্ট করে। তো এগুলো মূলত আমাদের বাস্তবিক জীবনের ক্ষেত্রে ভেরিয়েবল। আমরা এখন দেখব যে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভেরিয়েবল গুলো মূলত কিরকম হয়ে থাকে। তো তোমরা মূলত প্রথমে দেখতে পাচ্ছ সাম রেজাল্ট। যদি এমন হয় আমাদের প্রোগ্রাম করার ক্ষেত্রে কোনো যোগফল রাখার প্রয়োজন পড়ে, তখন আমরা সাম নামক একটা ভেরিয়েবল লিখতে পারি কিংবা ডিক্লেয়ার করতে পারি আমাদের প্রোগ্রামে, কিংবা আমাদের রেজাল্ট, কোনো যদি রেজাল্ট রাখার প্রয়োজন পড়ে তাহলে আমরা রেজাল্ট নামক সেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি। ঠিক একইভাবে আমরা চাইলে ইংলিশ ওয়ার্ডের যে ক্যাপিটাল কিংবা স্মল লেটারগুলো আছে সেগুলোও কিন্তু এক একটা ভেরিয়েবল হিসেবে সি প্রোগ্রামিং এ রিপ্রেজেন্ট করে। লাইক ক্যাপিটালে, স্মলে, এগুলো কিন্তু এক একটা ভেরিয়েবল। যদি আমাদের নিজের কোনো কিছু রিপ্রেজেন্ট করার প্রয়োজন পড়ে সি প্রোগ্রামিং এ, সেহেতু তখন আমরা মাই হিসেবে একটা ভেরিয়েবল লিখতে পারি। তারপর রো, তারপর হলো যে রিমাইন্ডার তো আমরা বুঝি যে আমাদের কোনো যদি মনে রাখার প্রয়োজন পড়ে তখন আমরা রিমাইন্ডার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তারপর ট্যাম্প হলো যে অস্থায়ী কোনো যদি সংখ্যা কিংবা ভ্যালু রাখার প্রয়োজন পরে তখন আমরা ট্যাম্প নামক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভেরিয়েবল। তো আমরা এখন আসি সি প্রোগ্রামিং এর ভেরিয়েবল ডিক্লারেশনের রুলস রেগুলেশন নিয়ে। আমরা চাইলেই কিন্তু নিজের মতো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, তার কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো মেনে কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, না হলে আমাদের প্রোগ্রামে এরর আসবে। তো আমার বাম সাইডে আমি ভেরিয়েবলের রাইট ফর্মটা এবং আমার ডান সাইডে ভেরিয়েবলের রং ফর্মটা দেখানোর চেষ্টা করব যে কোনটা রাইট এবং কোনটা রং। প্রথমত যেটা আসেন, আমি 1 দিয়ে কিন্তু নাম্বার 1 রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তারপর লিখছি যে রো 1, এটা রাইট, বাট এখানে তোমরা দেখতে পাচ্ছেন যে 1 রো কিংবা রো ড্যাশ 1, এটা কিন্তু রং। এরকম যদি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি সি প্রোগ্রামিং এ তাহলে সেটা এরর আসবে, কারণ এটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা আছে। তো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাব কখনোই কিন্তু প্রথমে সংখ্যা আনা যাবে না। যদি একান্তই আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ারে নাম্বার আনার প্রয়োজন পড়ে তাহলে প্রথমে অবশ্যই একটা ক্যারেক্টার কিংবা ওয়ার্ড লিখতে হবে, তারপর নাম্বারটা আমাদের লিখতে হবে, যেটা আমি কিন্তু এখানে লিখেছি। তো এটা কি দোষ করলো? এটা তো অবশ্যই নাম্বারটা পিছনে আছে, এটা কি জন্য রং হইলো? এটার কারণটা হলো এটা অবশ্যই কি দেখতে পাচ্ছ যে ড্যাশ দেখতে পাচ্ছ। তো সি প্রোগ্রামিং এই ড্যাশটা কিন্তু এলাও না ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে। এইটার অ্যাকচুয়ালি ডিটেলসটা আমি নিচে অনেকগুলো উদাহরণ দেওয়ার সময় ফুল ক্লিয়ার করার চেষ্টা করব। তারপর 2 নম্বরে যেটা আসছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে দুইটাই কম বেশি একই দেখাচ্ছে। এটা হচ্ছে রো নাম, এটা রো নাম। এখানে ডিফারেন্স হলো যে আমি এখানে আন্ডারস্কোর ব্যবহার করেছি আর এখানে একটা ড্যাশ ব্যবহার করেছি। তো আমি কিন্তু নাম্বার 1 রুলসে বলেছি সি প্রোগ্রামিং এ কখনোই ড্যাশ এলাউড হয় না, ড্যাশ থাকলে সেটা এরর হিসেবে গণ্য হবে। তো এটাও তো মনে করো যে ওয়ান কাইন্ড অফ ওইটার মধ্যে পড়ে গেল, রাইট? এটাও ড্যাশের মধ্যে মনে করো যে পড়ে গেল। তো এটার ক্ষেত্রে কি জন্য রাইট হলো? এটার ব্যাখ্যাটা হলো যে সি প্রোগ্রামিং এ কিছু স্পেশাল ক্যারেক্টার রয়েছে, যেমন হল যে হ্যাশ, মডুলাস চিহ্ন, এই যে এন্ড, গুণ করার ক্ষেত্রে এই চিহ্নটা, তারপর ড্যাশ। তো এই সকল স্পেশাল ক্যারেক্টার নিয়ে আমরা যদি কোনো ভেরিয়েবল তৈরি করি তাহলে সেই ভেরিয়েবল সি প্রোগ্রামিং এ এরর দেখাবে। মূলত সে কারণেই তোমরা দেখতে পাচ্ছ এটা হলো যে রং, এটা ভেরিয়েবল ডিক্লারেশন হয় নাই, বাট এটা হলো যে রাইট। যে এখানে একটা বিষয় কিন্তু বলেছি যে অ্যাকসেপ্ট ডলার সাইন এন্ড হয়তো আন্ডারস্কোর, সেটা আমি দিতে ভুলে গেছি। যে ডলার সাইন এবং আন্ডারস্কোর ছাড়া এই যত রকম স্পেশাল ক্যারেক্টার রয়েছে তোমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে ব্যবহার করি তাহলে সি প্রোগ্রাম সেটা এরর হিসেবে ধরে নিবে। তারপর 3 নম্বরে যে বিষয়টা আসে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুইটা একই, মাই নেম, বাট দুইটার মধ্যে ডিফারেন্স হল যে এখানে গ্যাপ নাই আর এখানে গ্যাপ আছে। তো সি প্রোগ্রামিং এ গ্যাপ নট অ্যালাউড। যদি আমাদের একান্তই গ্যাপ যদি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি যে
2 নাম্বার যে রুলসটা দেখতে পাচ্ছ, এর দুটো ওয়ার্ডকে আমাদের যদি সেপারেট করার প্রয়োজন পড়ে তাহলে আমাদের অবশ্যই আন্ডারস্কোর দিয়ে সেপারেট করতে হবে, কিন্তু কখনোই গ্যাপ দেওয়া যাবে না। তারপর 4 নম্বরে যেটা আসে সেটা হলো যে ডু ইট, আর এখানে লিখছি ডু। আমি যে 3টা রুলস বলেছিলাম তো সেটা সবটাই ফুলফিল করে কিন্তু এটা, কিন্তু তারপর এটা রং, কারণ সি প্রোগ্রামিং এ কিছু কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ড গুলো আমরা চাইলে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। তো এই বিষয়টাকে আমি যদি আমাদের বাস্তবিক জীবনের সাথে রিলেট করে একটু বোঝানোর চেষ্টা করি, তাইলে আমাদের একটু রসায়নের দিকে যাওয়ার প্রয়োজন হবে। লাইক রসায়নের আমাদের কিন্তু 118 বা 120 যেটাই হোক মৌল রয়েছে, তো প্রতিটা মৌলর কিন্তু ধর্ম আলাদা আলাদা, আমরা সেটা জানি, এবং প্রতিটা মৌলকে রিপ্রেজেন্ট করা হয় ইন্ডিভিজুয়াল ওয়ার্ড কিংবা ক্যারেক্টার দ্বারা। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে বিষয়টা ঠিক এরকম, আমরা রসায়নে সেগুলোকে বলতেছি মৌল, এবং সি প্রোগ্রামিং এ সেগুলোর নাম হচ্ছে কিওয়ার্ড, এবং প্রতিটা কিওয়ার্ডের নির্দিষ্ট ধর্ম আছে, তো সে অনুযায়ী তারা অ্যাকচুয়ালি প্রোগ্রাম এক্সিকিউট করে কিংবা প্রোগ্রামে কাজ করে। তো সি প্রোগ্রামিং এ এই কিওয়ার্ড গুলার কাজ আগে থেকেই ফাংশন করা আছে যে এই কিওয়ার্ডটা ব্যবহার করলে এরকম কাজ করবে। তো আমরা চাইলেই কিন্তু এই কিওয়ার্ড গুলো সি প্রোগ্রামিং এ ভেরিয়েবল রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, বাট আমরা চাইলে এই কিওয়ার্ড গুলোর সাথে 2-1টা ক্যারেক্টার কিংবা ওয়ার্ড ব্যবহার করে এগুলোকে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারি। যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 নম্বরে যে আমি দিছি যে ডু ইট, বা ডু একটা কিওয়ার্ড, সেটাকে আমি যদি একটা আন্ডারস্কোর দিয়ে ইট লাগাই তাহলে সেটা আর কিওয়ার্ড থাকতেছে না, সেটা সম্পূর্ণ একটা ভিন্ন ওয়ার্ড হয়ে যাচ্ছে। তো আমরা চাইলে এই কিওয়ার্ড গুলোকে এভাবে ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি। তারপর 5 নম্বরে যে বিষয়টা আসে সেটা হলো যে আইএনটি টাইপ এবং আইএনটি একটা হলো যে ডাটা টাইপ। তো ডাটা টাইপের 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে 2 নম্বরে আমাদের আলোচনাটা হলো ডাটা টাইপ। যখন আমি ডাটা টাইপ নিয়ে আলোচনা করব তখন আই গেস এই বিষয়টা তোমাদের ফুললি ক্লিয়ার হবে। তো আপাতত এই বিষয়টা তোমরা জেনে রাখো যে প্রোগ্রামে ডাটা টাইপ কখনোই ভেরিয়েবল হয় না। এখন আমরা কিওয়ার্ড গুলো একটু চিনে আসি। কিওয়ার্ড কোনগুলো? লাইক ফর, হোয়াইল, ডু হোয়াইল কিংবা ইফ, এলস, সুইচ, ব্রেক। তো এগুলো মূলত কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডগুলোর কাজ আগে থেকেই কিন্তু প্রোগ্রামে ফিক্সড করা আছে। তো আমরা চাইলেই কিন্তু এই কিওয়ার্ডগুলো প্রোগ্রামে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। তোমরা আপাতত জেনে রাখো যে এই কিওয়ার্ড কখনোই ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। তারপর আমরা আলোচনা করব ডাটা টাইপ। ডাটা টাইপ কি? ডাটা টাইপের কনসেপ্টটা আমি যদি প্রাথমিকভাবে আসতে চাই, সি প্রোগ্রামিং এর ডাটা টাইপ মূলত 4 ধরনের হয়ে থাকে: ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এবং ডাবল। তো ডাটা টাইপের কনসেপ্টটা অ্যাকচুয়ালি এমন যে আমাদের প্রোগ্রাম করার সময় অনেক নাম্বারস কিংবা লেটার নিয়ে কাজ করতে হয়। তো এই নাম্বার কিংবা লেটারগুলোর মধ্যে যেন গোলমাল সৃষ্টি না হয় সেজন্য আমাদের ডাটা টাইপগুলো আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। লাইক আমরা যদি লেটার নিয়ে কাজ করতে চাই তো সেগুলো অ্যাকচুয়ালি ক্যারেক্টার ডাটা টাইপের আন্ডারে পড়ে, এবং এই ক্যারেক্টার ডাটা টাইপকে রিপ্রেজেন্ট করে CHAR দ্বারা। ঠিক একইভাবে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো দ্বারা গঠিত সংখ্যা মূলত ইন্টিজার ডাটা টাইপের আন্ডারে পড়ে, এবং ইন্টিজার ডাটা টাইপকে রিপ্রেজেন্ট করার জন্য আইএনটি ব্যবহার করা হয়। একইভাবে ফ্লোটটাও। তো ফ্লোটের বিষয়টা এমন যে এখানেও 1 2 3 4 ঠিক আছে, বাট এখানে পয়েন্ট জাতীয় যে সংখ্যাগুলো রয়েছে লাইক পায়ের মান 3.1416, তো এই জাতীয় এই সমস্ত সংখ্যাগুলো মূলত ফ্লোট ডাটা টাইপের আন্ডারে পড়ে, এবং এই ফ্লোট ডাটা টাইপকে রিপ্রেজেন্ট করা হয় FLOAT ফ্লোট নাম দ্বারা। তারপর ডাবলের বিষয়টা হলো যে এটা পয়েন্ট জাতীয়, বাট যদি এমন হয় যে গ্রাভিটির মান, জি এর মান, এই সকল বড় বড় পয়েন্ট জাতীয় মানকে রিপ্রেজেন্ট করার জন্য মূলত ডাবল ডাটা টাইপ গুলো ব্যবহার হয়। তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ ক্যারেক্টার ডাটা টাইপের জন্য জায়গা বরাদ্দ থাকে মেমোরিতে 4 বাইট, ইন্টিজার ডাটা টাইপের জন্য মেমোরিতে জায়গা বরাদ্দ থাকে 2 বাইট, ফ্লোটের 4 বাইট, এবং ডাবলের ক্ষেত্রে সেটা 8 বাইট হয়ে থাকে। এখন আসি 3 নাম্বার পয়েন্টটায়, অপারেটর কি? তো অপারেটরগুলো মূলত হলো যে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, লাইক যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো করার জন্য মূলত অপারেটরগুলো ব্যবহৃত হয়। আর একটা অপারেটর হলো যে মডুলাস। তো সি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি তোমার এডিশন, সাবট্রাকশন কিংবা মাল্টিপ্লিকেশন এটাতে অতটা গোলমাল লাগে না। গোলমাল অনেকের দেখি যে ডিভিশন এবং মডুলাসের ক্ষেত্রে লাগে। তো ডিভিশন এবং মডুলাসের বিষয় কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। ডিভিশনের ক্ষেত্রে আমরা যদি আসি, লাইক 6কে আমরা যদি 2 দ্বারা ভাগ করতে চাই তাহলে ভাগফলটা দাঁড়ায় 3, তাহলে এর ডিভিশন মানে এর রেজাল্টটা হলো 3। একইভাবে আমরা যদি 7কে 2 দ্বারা ভাগ করতে চাই তাহলে কিন্তু এর ভাগফল আসে 3, এবং অবশিষ্ট থাকে কত? 1। তো এখানে ডিভিশনের সাথে ভাগশেষের কোনো বা এই যে রিমেইন এটার সাথে কোনো সম্পর্ক নাই। ডিভিশনের সাথে সম্পর্ক হলো যে ডিরেক্ট ভাগফলের। একটা সংখ্যাকে ভাগ করে ভাগফল কত আসে সেটা বের করার জন্য অ্যাকচুয়ালি প্রোগ্রামে ডিভিশন ব্যবহার করা হয়। তো যেমনটা বলতেছিলাম এর ক্ষেত্রেও রেজাল্ট 3। এখন আমরা একটু মডুলাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ডিভিশনটা কি করে? প্রোগ্রামে ভাগফল বের করার জন্য। কিন্তু আমাদের যদি এমন হয় প্রোগ্রামে ভাগশেষ বের করার প্রয়োজন পড়ে তাইলে আমরা সেই ভাগশেষটা কিভাবে বের করব? মূলত এই সমস্যাটা সমাধান করে মডুলাস ফাংশন। লাইক আমরা যদি প্রথম উদাহরণটা দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করি, 6কে যখন আমরা 2 দ্বারা ভাগ করতে যাব তখন ভাগফলটা 3, কিন্তু এর ভাগশেষ নাই, মানে এর যে আলটিমেট রেজাল্ট বা মডুলাস সেটা হবে 0। ঠিক একইভাবে আমরা যদি 7টাকে 2 দ্বারা ভাগ করার চেষ্টা করি সেক্ষেত্রে এখানে রিমাইন্ডার কিন্তু 1 থাকে বা অবশিষ্ট 1
1 থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার মডুলাস হবে 1, মানে ভাগশেষ বের করার ক্ষেত্রে সি প্রোগ্রামে মূলত মডুলাসটা ব্যবহার করা হয়। আই গেস মডুলাসের ব্যবহারটা তোমরা ফুললি বুঝতে পারছো। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো যে ফাংশন। সি প্রোগ্রামিং এ মূলত অনেকগুলো ফাংশন রয়েছে, তো যেহেতু এটা অ্যাকচুয়ালি অনেক বেসিক লেভেলের ক্লাস, তাই আমি 3টা ফাংশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম হলো যে মেইন ফাংশন, দ্বিতীয়টা প্রিন্টএফ, আর একটা হলো যে স্ক্যানএফ ফাংশন। তো সি প্রোগ্রামিং এ অ্যাকচুয়ালি মেইন ফাংশন থেকে প্রোগ্রাম এক্সিকিউট বা কাজ করা শুরু করে। তারপর যে 2 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশন মূলত ব্যবহার করা হয় প্রোগ্রামে আউটপুট প্রদর্শন করার ক্ষেত্রে। কোনো যদি আউটপুট শো করানোর প্রয়োজন পড়ে ইউজারকে, তাহলে আমরা প্রিন্টএফ ফাংশন মূলত প্রোগ্রামে ব্যবহার করি। এটার স্ট্রাকচারটা আমি হালকাভাবে বোঝানোর চেষ্টা করছি, লাইক টেক্সট দিয়ে আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। যে আউটপুট আমরা দেখাতে চাই সেটা আমরা এখানে লিখবো লাইন আকারে। তারপর সেটা হলো যে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার ডিটেলসটা আর একটু পরেই আসতেছি। তারপর হলো যে ভেরিয়েবল। তো আই গেস ভেরিয়েবল নিয়ে আমাকে আর ডিটেলস বলতে হচ্ছে না, আমি অলরেডি বলছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডাবল কোটেশন। প্রিন্টএফের ডাবল কোটেশনের ভিতরে অ্যাকচুয়ালি ফরম্যাট স্পেসিফায়ার এবং যে আমরা টেক্সটটা আউটপুট হিসেবে দেখতে চাই সেই টেক্সটটা থাকে, এবং ডাবল কোটেশনের পর ভেরিয়েবলটা থাকে অ্যাকচুয়ালি বাইরে। তো আমি পরবর্তীতে প্রিন্টএফ ফাংশন নিয়ে ফুল ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তারপর আসি 3 নাম্বারটায় স্ক্যানএফ ফাংশন। মূলত ইউজারের কাছ থেকে মান গ্রহণ করার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয়। স্ক্যানএফ ফাংশনের স্ট্রাকচারটা হলো যে ডাবল কোটেশনের ভিতর থাকে জাস্ট ফরম্যাট স্পেসিফায়ার, এখানে কোনো রকম ট্যাগ থাকবে না। এস ডট দ্বারা আমি স্পেসিফায়ারটা বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এখানে জায়গার সংকট। ফরম্যাট স্পেসিফায়ারের ডিটেলসটা আমি একটু পরে আসতেছি, এবং এখানে অবশ্যই এম্পারসেন্ট থাকবে, এটাকে এই যে এন্ড সাইনটা এটাকে বলে এম্পারসেন্ট সি প্রোগ্রামিং এ, আর তারপর থাকে ভেরিয়েবল। তো প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশন তোমরা এখন বললেও ফুললি বুঝতে পারবে না। তো প্রিন্টএফ ফাংশন এবং স্ক্যানএফ ফাংশনে আমি একটা ফুললি ডিটেলস ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখন আমরা আসি ফরম্যাট স্পেসিফায়ারটা কি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে %d = int লিখছি, বা ইন্ট যেটাকে বলি, যে ইন্টিজার টাইপের ডাটাটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা %d ব্যবহার করতে পারি। বাংলা একটা কথা আছে না যে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোষে, বিষয়টা ঠিক এমনই। ইন্টিজার টাইপের সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য সব জায়গায় কিন্তু int এটা ব্যবহার করতে পারবো না। এই int এটা মূলত মেইন ফাংশন কিংবা এমনি সাব ফাংশনে ব্যবহার করা হয়। তো আমরা এখন একটু প্রিন্টএফ ফাংশনে চলে আসি। যদি এমন হয় যে আমাদের ইন্টিজার টাইপের কোনো ডাটা আউটপুট হিসেবে প্রদর্শন করার প্রয়োজন পড়তেছে, তাইলে আমরা সেখানে int ব্যবহার করতে পারবো না, সেখানে অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার %d ব্যবহার করতে হবে। int-টা ব্যবহার করা হয় মূলত মেইন ফাংশন কিংবা অন্য কোনো মডিফাই ফাংশনে, কিন্তু প্রিন্টএফ ফাংশন কিংবা স্ক্যানএফ ফাংশন এখানে কখনোই int ব্যবহার করা যাবে না। সেখানে ইন্টিজার টাইপের ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার %d ব্যবহার করতে হবে। এটা প্রিন্টএফ এবং স্ক্যানএফ দুটার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যখন আমরা ইউজারের কাছ থেকে কোনো মান গ্রহণ করতে যাব, তখন এখানে যদি আমরা ইন্টিজার টাইপের কোনো মান গ্রহণ করতে চাই, তখন ফরম্যাট স্পেসিফায়ারের জায়গায় %d-টা রিপ্লেস হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি ক্যারেক্টার ধরনের কোনো কিছু আউটপুট হিসেবে দেখতে চাই কিংবা ইনপুট হিসেবে নিতে চাই, তাহলে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারের জায়গায় %c রিপ্লেস হবে। ফ্লোটের ক্ষেত্রে %, তো ইন্টিজার ক্যারেক্টার ফ্লোট ডাবল আইকেস এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার প্রয়োজন আমার নেই, এগুলো আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি। তো চলো এখন একটু অ্যাড্রেসের বিষয়টায় আসা যাক। অ্যাড্রেসের বিষয়টা আমি যদি একটু বাস্তবিক জীবনের সাথে রিলেট করে বোঝানোর চেষ্টা করি, আমরা মূলত আমাদের মোবাইলে প্রতিদিনই অনেক ফাইল কিংবা ফটো ডাউনলোড করি। তো মনে করো যে একটা ফটো রাখার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, গান রাখার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আমাদের পিডিএফ রাখার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই যে ফোল্ডারগুলো ক্রিয়েট করতেছি এটা এক একটা ভেরিয়েবল, এবং আমরা এই যে গান রাখতে যাচ্ছি কিংবা অনেকগুলো পিডিএফ আছে, সেই পিডিএফ গুলো আমরা একটা ফাইলে রাখতে যাচ্ছি। এই যে পিডিএফ গুলো ধরে আমরা সেই ফাইলে মুভ করতেছি। এই যে আমাদের পিডিএফ গুলোকে অ্যাড্রেস করে দিতে হচ্ছে কোথায়, সেই ফোল্ডারের ভিতরে কিন্তু অ্যাড্রেস করে দিতে হচ্ছে। তো এই যে মুভ করার যে বিষয়টা, সেটাই অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং এ যেটা আসে সেটা হলো যে অ্যাড্রেস। এবং তোমরা যে এন্ডের মতো সাইনটা দেখতে পাচ্ছ সেটাকে সি প্রোগ্রামিং এ বলা হয় এম্পারসেন্ট। এবং জাস্ট স্ক্যানএফের ক্ষেত্রে কিন্তু এম্পারসেন্টটা ব্যবহৃত হয়, প্রিন্টএফের ক্ষেত্রে কিন্তু এম্পারসেন্ট ব্যবহৃত হয় না। কারণ আমি বাস্তবিক জীবনের সাথে যে উদাহরণটা দিলাম, অনেকগুলো পিডিএফ ফাইল আমরা একটা ফোল্ডারের ভিতরে রাখতে যাচ্ছি। তো আমাদের জাস্ট প্রথমে মুভ করতে হচ্ছে, তারপর আমরা যদি দ্বিতীয়বার সেই পিডিএফ গুলো খুঁজতে চাই, সেই ফোল্ডারে গেলেই কিন্তু সব পিডিএফ গুলো আমরা পাই যাবো। স্ক্যানএফের কাজ কি, যে ইউজারের কাছ থেকে ডাটা গ্রহণ করা। জাস্ট যখন আমরা ইউজারের কাছ থেকে কোনো ডাটা গ্রহণ করবো, এই ডাটাটা কোন ভেরিয়েবলের মধ্যে রাখবো, সেই ভেরিয়েবলটাকে জাস্ট অ্যাড্রেস করে দিতে হয়। কিন্তু প্রিন্টএফ ফাংশনে কেন এম্পারসেন্ট ব্যবহার করা হয় না? আমরা জানি প্রিন্টএফ ফাংশনের কাজ হলো যে আউটপুট প্রদর্শন করা। লাইক কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে যখন আমরা আউটপুট হিসেবে দেখতে চাবো, তখনই কিন্তু প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার হয়। তো অলরেডি সেই ভেরিয়েবলের ভিতরে ভ্যালুটা আছে, সেটাকে অ্যাড্রেস করে দেওয়ার তো কোনো দরকার প্রয়োজন পড়তেছে না। সেজন্য অ্যাকচুয়ালি প্রিন্টএফে কোনো রকম এম্পারসেন্ট ব্যবহৃত হয় না। তো আই গেস অ্যাড্রেসের বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, এবং এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার রিকোয়েস্ট থাকবে, আমার প্লেলিস্ট থেকে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবা। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে তোমাদের ইউনিভার্সিটি নেটওয়ার্কে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।